সাকিব আল হাসান তো বাংলাদেশের নাগরিক, উনি তো ফিরতেই পারেন বাংলাদেশে, কিন্তু ফেরার পরে ওনার বিপক্ষে যদি কোনো আইনি কোনো বিষয় থাকে, আইনি কোনো প্রক্রিয়া চলমান থাকে, তাহলে ওনাকে সেটা আইনগতভাবে ফেস করতে হবে। রাজনীতির বাইরে উনি ম্যাক্স ফিক্সিংয়ের জন্য নিষিদ্ধ হয়েছেন, ওনার আপনার শেয়ার বাজারে ওনার কেলেঙ্কারির বিষয় আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে হেনস্থার শিকার হয়েছি 2011 সালে ভারতে সাংবাদিক হিসেবে ক্রিকেট কভার করতে গিয়ে। তো আমাদের সাথে আছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। আজাদ মজুমদার নামেই যিনি বেশি পরিচিত। আজাদ ভাই, স্বাগত আমাদের স্টার প্লেতে। আমার মনে হয় আপনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে প্রথমবার মনে হয় কোনো সেটে এসেছেন, যদি আমি ভুল না করি। না, আরও দু একবার এসেছি, আপনাদের এখানে প্রথমবার আসলাম। আচ্ছা, আসলে আমি যদি একদম শুরু থেকে জিজ্ঞেস করি, আপনি একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে আপনার সবচেয়ে বেশি পরিচিতি, এবং মাঝখানে আপনি অন্তর্বর্তীকালীন সরকারে কাজ করেছেন, কোনটা বেশি আপনার জন্য আসলে এনজয়েবল? প্রত্যেকটা কাজেরই তো আলাদা আলাদা ধরন আছে। ক্রীড়া সাংবাদিকতা এটা তো বিশ্বের যে কটা আনন্দদায়ক পেশা মনে করা হয় তার মধ্যে একটা। সো খুব স্বাভাবিকভাবেই ক্রীড়া সাংবাদিকতা অনেক বেশি আনন্দদায়ক। আর অন্তর্বর্তীকালীন সরকারের যেই সময়টাতে আমি দায়িত্ব পালন করেছি, সেটা আসলে আনন্দের চেয়ে বেশি হলো অভিজ্ঞতায় নিজেকে সমৃদ্ধ করা, পাশাপাশি যে চ্যালেঞ্জ, প্রতিদিন যে নতুন নতুন চ্যালেঞ্জ, ফ্রম ওয়ান ক্রাইসিস টু অ্যানাদার ক্রাইসিস এভরিডে, যেগুলো ফেস করতে হয়েছে, সো এগুলো অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। সো টাফ জব ছিল। আপনি ক্রীড়া সাংবাদিক হিসেবে খেলাধুলাকে এতদিন যেভাবে দেখেছেন, সরকারের জায়গায় থেকে আসলে সেই জায়গা থেকে তো নিশ্চয়ই খেলাধুলার প্রতি একটা নজর ছিল, যেহেতু আপনি খেলাধুলা নিয়েই কাজ করেছেন লম্বা সময় ধরে। সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের খেলাধুলাকে কেমন দেখলেন? বাংলাদেশের খেলাধুলা আসলে কোন অবস্থানে আছে? না, সরকারের ঠিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে সেভাবে বলা যাবে না। তবে আমি যেহেতু সরকারের একটা সার্চ কমিটি ছিল, আপনি জানেন যে বিভিন্ন ফেডারেশনের কমিটিগুলো পুনর্গঠনের জন্য ক্রীড়াঙ্গন থেকে একটা সার্চ কমিটি করা হয়েছিল। আমি যেহেতু ওই কমিটির একজন সদস্য ছিলাম, সো ক্রীড়াঙ্গনের সাথে আমার সম্পর্কটা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়নি। ওই কমিটির সদস্য হিসেবে আমাকে কিছু ক্রীড়াঙ্গনের দিকেও কিছু মনোযোগ দিতে হয়েছে। এর বাইরে আপনার একজন সাধারণ ক্রীড়াপ্রেমী হিসেবে খেলাধুলা তো ফলো করার বিষয় আছেই। আপনাদের ওই সময়টাতে, আপনি যেহেতু সার্চ কমিটিতে সদস্য ছিলেন, আপনাদেরকে আমি যতটুকু জানি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্দেশনা দিয়েছিলেন নতুন করে সবগুলো ফেডারেশন ঢেলে সাজানোর জন্য, অ্যাডহক কমিটি করার জন্য। ওই সময়টাতে আসলে আপনারা এসে দায়িত্ব পাওয়ার পরে ক্রীড়াঙ্গনটাকে কেমন দেখেছেন, কি অবস্থায় ছিল? না, ওই সময় তো প্রথমত আপনার যে সভাপতি বিভিন্ন ফেডারেশনের, তাদের অনেক সভাপতি ছিলেন যে তারা আসলে পালিয়ে গিয়েছেন বা অনুপস্থিত। কারণ আপনি জানেন যে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে যারা সভাপতির দায়িত্ব পালন করেন, এদের অনেকেই রাজনৈতিক বিবেচনায় আসলে এই দায়িত্বটা পান। তো যারা রাজনৈতিক বিবেচনায় পেয়েছেন, এরকম অনেকেই তাদের দায়িত্ব ছেড়ে দিয়েছেন বা অনুপস্থিত থেকেছেন। বিভিন্ন ফেডারেশনে অনেক সদস্য যারা আছেন, তারাও তাদেরও রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তারা আর ওই ক্রীড়াঙ্গনমুখী হননি। সো অনেকগুলো ফেডারেশনে কিছু শূন্যতা দেখা দিয়েছিল, দেখা গেলো যে আসলে কাজ করারই লোক পাওয়া যাচ্ছিল না। সো কমিটিগুলোকে পুনর্গঠন করতে হয়েছে, এটা একটা ব্যাপার ছিল। আরেকটা ছিল যে কিছু কিছু ফেডারেশন ছিল যেখানে অনেক দিন ধরে কেউ শীর্ষকর্তারা দায়িত্ব পালন করে। আমি একটা ফেডারেশনের কথা বলতে পারি, রোয়িং ফেডারেশন। এখানে যিনি সাধারণ সম্পাদক, তিনি 49 বছর ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। মানে স্বাধীনতার পরপরই কিছুদিন পরেই উনি দায়িত্ব পেয়েছেন, তারপর থেকে উনি দায়িত্ব পালন করেছেন। তো কিছু ফেডারেশনে আমরা পেয়েছি যে 30 বছরের অধিক সময় ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তো আমরা মনে করেছি যে এত দীর্ঘ সময় যদি একজন একটা ফেডারেশনের দায়িত্বে থাকে, তাহলে ওনাদের আসলে আর নতুন করে দেওয়ার কিছু থাকে না। কারণ নতুন নেতৃত্ব তৈরি করতে হবে, নতুন সংগঠক তৈরি করার একটা উদ্যোগ নিতে হবে, যা নতুনদেরকে কাজ করার সুযোগ দিতে হবে। সেই বিবেচনাতেও বিভিন্ন ফেডারেশনে কিছু পরিবর্তন আনা হয়েছে। আর তাছাড়া যারা সাংগঠনিকভাবে দক্ষ, অতীতেও তার কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন, ওনারাও বিভিন্ন ফেডারেশনে সম্পৃক্ত হয়েছেন। তো সবাইকে মিলেই আসলে ক্রীড়াঙ্গনের যে বিভিন্ন ফেডারেশনের যে কমিটিগুলো আছে, সেগুলো পুনর্গঠন করা হয়েছে। আমি যদি ভুল না করি, আপনাদের সময় সম্ভবত আপনাদের সার্চ কমিটি একটা প্রস্তাব দিয়েছিল যে 2 মেয়াদের বেশি কেউ দায়িত্বে থাকতে পারবে না, এরকম একটা প্রস্তাবনা আপনারা দিয়েছিলেন। একটু যদি জানতে চাই, কয়েকদিন আগে আমাদের স্টুডিওতে মেজর ইমরোজ এসেছিলেন, তিনি আপনাদের সার্চ কমিটির একজন। তিনি একটা অভিযোগ করেছেন, সেটা হচ্ছে যে আপনারা কিছু কিছু জায়গায় বাধাগ্রস্ত হয়েছেন সরকার থেকে, এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যিনি ছিলেন তার একজন সহকর্মী বা তার আন্ডারে কাজ করেন এমন একজন আপনাদেরকে বাধা দিয়েছেন। এই বিষয়টাকে আসলে একটু ক্লিয়ার করা যায় কিনা? আমার কাছে মনে হয় না বিষয়টা এরকম ঠিক। কারণ যে সার্চ কমিটিটা করা হয়েছিল, এটা আসলে এটার কোনো
এটার দায়িত্বটাই ছিল যে আপনার পরামর্শ দেওয়ার জন্য সরকারকে আপনার এই সার্চ কমিটি পরামর্শ দেবে, তারপর সেই সরকার আপনার সিদ্ধান্ত দেবে। সো আপনি যাকে পরামর্শ দেবেন তিনি আপনার পরামর্শ রাখতেও পারেন, নাও রাখতে পারেন, এটা তো ওনার এখতিয়ারভুক্ত। সো এখানে আপনি পরামর্শ দিলেন এবং এক্সপেক্ট করলেন যে আপনি যে পরামর্শ দিবেন 16 আনা সরকারের যিনি দায়িত্বপ্রাপ্ত তিনি 16 আনাটাই আপনার পরামর্শ রাখবেন, এরকমটা কিন্তু টার্মস অফ রেফারেন্সে ছিল না। সো সার্চ কমিটি তার মতো করে কাজ করেছে। আমি ইমরোজ ভাইকেও ধন্যবাদ জানাই, উনি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করেছেন। আরও যারা ছিল প্রত্যেকেই আন্তরিকতা দিয়ে কাজ করেছেন। তো কিছু কিছু ক্ষেত্রে যে সুপারিশটা দেওয়া হয়েছে, দুই একটা ক্ষেত্রে হয়তো সেই সুপারিশটা রক্ষা করা সম্ভব হয়নি, সেটা যারা ক্রীড়াঙ্গনে যারা নীতি নির্ধারক বা যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সেই এখতিয়ার ছিল। তো তারা তাদের এখতিয়ার প্রয়োগ করেছে, এটাতে আমি কোনো সমস্যা দেখি না। প্রায় 900-র বেশি মানুষ আপনারা হয়তো বা খুঁজে বের করেছেন, আমি যতটুকু জানি। সেই জায়গাটা আসলে কতটা টাফ ছিল? সময় কতদিন পেয়েছিলেন? প্রথমে সম্ভবত খুব কম সময় পেয়েছিলেন, পরবর্তীতে সেটা এক্সটেন্ড করা হয়। 900-র বেশি মানুষ খুঁজে বের করা, নতুন করে সবকিছু ঢেলে সাজানো। জি, এটা তো অবশ্যই কঠিন ছিল। প্লাস আপনার 55টার মতো ফেডারেশন এবং অ্যাসোসিয়েশন, এদের প্রত্যেকের সাথে আলাদা আলাদা বসা, 1 ঘন্টা করে কমপক্ষে বসেছি আমরা প্রত্যেকের সাথে। কারো কারোর সাথে 4 ঘন্টা 5 ঘন্টা করেও আপনার তাদের কথা শুনেছি। এই আমাদের যে ফেডারেশনে যারা মানে বিভিন্ন স্টেক হোল্ডার, বিভিন্ন ফেডারেশনে খেলোয়াড়, সংগঠক, রেফারি, তারপরে স্পন্সর, এরকম অনেক স্টেক হোল্ডার আছে, তাদের কথাটাই আগে আসলে কেউ শুনতো না। কখনো অনেকেই বলেছেন যে তাদেরকে কেউ ডেকে আসলে তারা তাদের খেলার সংশ্লিষ্ট খেলাটা কীভাবে পরিচালিত হোক এটা শুনতেই চায়নি কেউ। আপনার আমরা সার্চ কমিটির পক্ষ থেকে আমরা তাদের বক্তব্য শুনেছি, চেষ্টা করেছি যে তাদের যে সাজেশন বা তাদের যে পরামর্শ সেই আলোকে ওই নির্দিষ্ট খেলার যে ফেডারেশন সেটাকে ঢেলে সাজাতে, এবং সেটার জন্য উপযুক্ত যারা সংগঠক বা পটেনশিয়াল যারা সংগঠক, একেবারে ধরেন কিছু তো নতুন যুক্ত হয়েছে কিন্তু সম্ভাবনা বা খেলাধুলা নিয়ে আগ্রহী এরকম লোকদেরকে সম্পৃক্ত করা। কারণ খেলাধুলা এমন একটা বিষয়, এগুলো কোনো পেইড জব না। এই ফেডারেশনগুলোতে যারা কাজ করেন এটা সবাই ভলেন্টিয়ারি সার্ভিস সেখানে দেন। তো এইসব ক্ষেত্রে আসলে আগ্রহটা খুব গুরুত্বপূর্ণ। কেউ যদি আগ্রহী না থাকে তাহলে তাকে জোর করে তার উপর কোনো কিছু চাপিয়ে দিলে সেটার কোনো সুফল আসে না। সো এই আগ্রহী লোকটাকে খুঁজে বের করা এবং তাকে তার উপযুক্ত দায়িত্বটা দেওয়া, এটা খুবই কঠিন কাজ ছিল, এবং এই কাজটা আমরা প্রায় 6-7 মাস ধরে করেছি সবাই মিলে। যেটা বলছিলেন যে খেলাধুলায় মানুষ আগ্রহ নিয়ে আসে, ভালোবাসা থেকে আসে, খেলার প্রতি ভালোবাসা থেকে, কিন্তু এই জায়গাটায় আমরা প্রায় সময় খবর হতে শুনি যে অনেকে ফেডারেশনের টাকা মেরে দিয়েছেন বা অন্য কোনো দুর্নীতিতে জড়িয়েছেন। তো এই ভালোবাসার টানে আসা এই লোকগুলো এই কাজগুলো কেন করেন, বা আপনারা আসলে কেমন পেয়েছিলেন আপনাদের সময়টাতে এরকম? এইটা ধরেন বাংলাদেশের ফেডারেশনগুলোতে আর কয় টাকাই থাকে, কিছু লোক তো থাকেই এই ধরনের আপনার এইগুলো সুযোগ সন্ধানী বা মানে সামান্য কিছু যদি অপরচুনিটি পায় সেটাকেও কাজে লাগাতে পারে, এরকম কিছু লোক অতীতেও ছিল, এখনও যে নাই এটা বলা যাবে না। এটা আমাদের সামাজিক একটা ব্যাধির মতো, এগুলো অভ্যাসগত একটা বিষয়। কিন্তু আপনি যদি খেলাধুলার যে বিভিন্ন ফেডারেশন বলেন, বা ফুটবল ক্রিকেটকে বাদ দিলে বাংলাদেশের আসলে সবগুলো ফেডারেশনই তো আসলে তহবিল সংকটে ভুগছে। সো তাদের তহবিলের পরিমাণ এত কম, সেখান থেকে যারা নয়-ছয় করে, এটা আমার কাছে এটাকে খুব বড় বিষয় মনে হয় না। তবে যদি কেউ করে থাকে এবং সেটার জন্য যদি উপযুক্ত প্রমাণ থাকে, তাহলে এই ধরনের লোকদেরকে আসলে দূরে রাখাটাই হলো গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন আসলে। অবশ্যই আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। সাকিব আল হাসানকে নিয়ে লম্বা সময় ধরে আলোচনা হচ্ছে, বিশেষ করে লাস্ট 1 মান্থ। সাকিব আল হাসানের দেশে ফেরার সম্ভাবনা আপনি কতটুকু দেখেন? আপনাদের আমলে কতটুকু সম্ভাবনা ছিল, এই আমলে কতটুকু সম্ভাবনা দেখছেন? না, সাকিব আল হাসান তো বাংলাদেশের নাগরিক, উনি তো ফিরতেই পারেন বাংলাদেশের কোনো নাগরিকের বাংলাদেশে ফেরার ব্যাপারে কোনো বাধা নেই। কিন্তু ফেরার পরে ওনার বিপক্ষে যদি কোনো আইনি কোনো বিষয় থাকে, আইনি কোনো প্রক্রিয়া চলমান থাকে, তাহলে ওনাকে সেটা আইনগতভাবে ফেস করতে হবে। আইনগতভাবে ফেস করেই উনি নিজেকে ক্লিয়ার যদি করতে পারেন করবেন, তাতে তো কোনো অসুবিধা হওয়ার কথা না। ক্রিকেটার সাকিব আল হাসানকে তাহলে আপনি সাধুবাদ জানাচ্ছেন বা আসার ব্যাপারে উৎসাহিত? আমার এখানে ব্যক্তিগতভাবে সাধুবাদ জানানো বা না জানানোটা কোনো বিষয় না। ক্রিকেটার সাকিব আল হাসান উনি যতদিন বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন, খেলার মাঠে ওনার আত্মনিবেদন নিয়ে আমরা কেউ কখনো প্রশ্ন তুলিনি। আমরা মাঠে ওনাকে দেখেছি ওনার কমিটমেন্ট খেলার প্রতি
16 আনা, কিন্তু ওনার মাঠের বাইরের অনেক কিছু নিয়ে উনি নানাভাবে বিতর্কে জড়িয়েছেন। সো এই বিতর্কগুলো অনাকাঙ্ক্ষিত। আমরা মনে করি যে সাকিব আল হাসানকে যেভাবে আমাদের তরুণরা আইডলাইজ করেছে বা মানে তরুণরা যাকে যেভাবে ফলো করেছে, তাতে তিনি যদি তার ইমেজটাকে আর একটু অন্যভাবে গড়ে তুলতে পারতেন তাহলে আমাদের তরুণ সমাজরা তার মাধ্যমে উপকৃত হতেন। কিন্তু আনফর্চুনেটলি তার কিছু ব্যক্তিগত ইমেজ সংকট তৈরি হয়েছে। এটা যে কেবলমাত্র তিনি রাজনীতিতে জড়িয়েছেন সেজন্যই তা নয়, রাজনীতির বাইরে উনি ম্যাক্স ফিক্সিংয়ের জন্য নিষিদ্ধ হয়েছেন, ওনার আপনার শেয়ার বাজারে ওনার কেলেঙ্কারির বিষয় আছে, এরকম আরও অনেকগুলো বিষয়ে উনি আসলে বিতর্কের মধ্যে জড়িয়ে গিয়েছেন। সো এই বিষয়গুলো কিছু কিছু জিনিস এখন আইনি প্রক্রিয়ায় চলে গিয়েছে। তো যেই বিষয়গুলো আইনি প্রক্রিয়ার মধ্যে আছে সেটা যদি ওনার বিরুদ্ধে যে চার্জ আনা হয়েছে বা যে অভিযোগগুলো করা হয়েছে, এই অভিযোগগুলো যদি সঠিক না হয়ে থাকে তাহলে এগুলো নিয়ে তদন্ত করে আমাদের এখন যারা সরকারে আছেন, দায়িত্বশীল আছেন, তারা তদন্তকারী সংস্থাগুলোকে নির্দেশ দিতে পারেন যে দ্রুত এই তদন্তগুলো শেষ করে তার বিরুদ্ধে অভিযোগগুলো কী, এগুলো সত্যতা বা এগুলো যদি মিথ্যা হয় তাহলে চার্জ ড্রপ করা, বা সত্য হলে তার বিরুদ্ধে ফর্মালি চার্জ আনা, এগুলো আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্য দিয়ে এই জিনিসটা এগোবে। এখানে কেউ যদি আলাদাভাবে হস্তক্ষেপ করে বা সরকারও যদি কোনো হস্তক্ষেপ করে বা বিসিবিও যদি হস্তক্ষেপ করে তাহলে সেখানে বরঞ্চ আইনের ব্যত্যয় হওয়ার সম্ভাবনা থাকে। সো সাকিবের যে আইনি বিষয়টা আছে, সাকিবের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, এগুলো আইনিভাবে সাকিব যদি দেশে এসে আইনিভাবে মোকাবেলা করে তিনি যদি নিজেকে ক্লিন প্রমাণ করতে পারেন বা এই অভিযোগগুলোর থেকে তিনি যদি মুক্তি পান তাহলে তিনি খেলতেই পারেন। বিসিবির কথা বলছিলেন, বিসিবি যদি সেখানে সুপারিশ করে বা অন্যভাবে আইনটাকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায় তাহলে বিসিবিতে রিসেন্টলি আমরা দেখলাম যে হচ্ছে সাকিবের যে মামলাগুলো ছিল সেগুলোর কাগজগুলো আসলে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, এটাকে কি বলবেন? আসলে এখানে কাগজ মন্ত্রণালয়ে পাঠানো আসলে এটা আমার কাছে মনে হয়েছে হাস্যকর একটা কাজ। কাগজ মন্ত্রণালয়ে পাঠানোর কিছু নয়। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। বিসিবিতে আমরা অতীতেও দেখেছি আমাদের অনেক ক্রিকেটারই আইনি ঝামেলায় জড়িয়েছেন বিভিন্ন সময়ে, বিভিন্ন অভিযোগে আমাদের জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার গ্রেপ্তারও হয়েছেন। তো তাদের কারো কারো ক্ষেত্রে বিসিবি আইনি সহায়তা দিয়েছে। তো বিসিবি যদি মনে করে তারা সাকিব আল হাসানকেও আইনি সহায়তা দিতে পারে, এটা বিসিবির নিজস্ব সিদ্ধান্ত। বিসিবি তো তার নিজস্ব নিয়মকানুনের মধ্যে দিয়ে চলে। তো আইনি সহায়তা যদি তারা দিতে চান তাহলে সাকিব আল হাসানের বিরুদ্ধে যে আইনি অভিযোগগুলো আছে সেক্ষেত্রে বিসিবি আইনি সহায়তা দিতে পারেন তাদেরকে, কিন্তু সেটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সরকারের কাছে কাগজপত্র পাঠিয়ে আইনি বিষয়ে যে সরকারকে হস্তক্ষেপ করার জন্য বলাটা আমার কাছে মনে হয় যে খুব একটা যৌক্তিক কোনো কাজ না। বিসিবির কথা যেহেতু চলে আসলো, বিসিবি নিয়ে একটু জানতে চাই। আপনাদের আমলে ফারুক ভাই সভাপতি হয়েছিলেন, তারপর তিনি বাদ দিয়ে বুলুল ভাই আসছেন। বুলুল ভাইয়ের পরে এখন আসলে নতুন একটা গুঞ্জনও শুরু হয়েছে যে এই বোর্ড ভেঙে যেতে পারে। আপনারা ওই সময় আসলে ফারুক ভাইকে আনা বা তারপরে বুলুল ভাই আসা, ওই সময়টা আসলে কী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিল? বা আমরা অনেকেই বলে থাকে যে যেখানে সরকারের হস্তক্ষেপ করার কোনো বিষয় নেই বা আইসিসি নিষেধাজ্ঞা আসতে পারে, কিন্তু আমরা বাংলাদেশের বাস্তবতা জানি কিছুটা হলেও যে পরামর্শ বা ওইখান থেকে কিছুটা কথা আসে, সেই জায়গায় আসলে আপনারা কোন অবস্থানে ছিলেন? এখন আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে কীভাবে দেখছেন? দেখেন, দেশে তো একটা পরিবর্তন এসেছে, রাজনৈতিক পরিবর্তন এসেছে, একটা নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করছে। তো এটা নির্বাচিত সরকার তার দেশের বিভিন্ন অঙ্গনে, শুধু ক্রীড়াঙ্গন না, বিভিন্ন অঙ্গন তারা কীভাবে পরিচালিত করবে এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই ওনারা ভাবছেন, যারা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। সো ওনারা একটা পলিসি ঠিক করবেন, সেই পলিসির আলোকে তারা বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন। বিসিবির ক্ষেত্রেও নানা প্রোজ অ্যান্ড কনস আছে। আপনার বিসিবির বর্তমান কমিটি ভেঙে দেওয়া, নতুন নির্বাচন আয়োজন করা, অথবা যারা আছে তাদেরকে কন্টিনিউ করতে দেওয়া, এগুলা যারা দায়িত্বশীল আছেন তারা এগুলা ভেবে দেখবেন এবং তাদেরকেই এগুলো নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে। প্লাস এখানেও আমরা যেহেতু আইনের প্রসঙ্গ একটু আগে আলোচনা করেছি, এখানেও একটা, আমি যতদূর জানি যে একটা রিট পেন্ডিং আছে। এটা স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, এটা এখন এই রিটটাকে আবার যদি নিষ্পত্তি করা যায় তো রিট আদালতের একটা নির্দেশনা পাওয়া যাবে বলে আমরা সবাই আশা করি। সেক্ষেত্রে আদালত যেই নির্দেশনাটা দিবে, যে গাইডলাইনটা দিবে, সেই গাইডলাইন অনুযায়ী যদি প্রয়োজন হয় তাহলে বিসিবি পুনর্গঠিত হবে, অথবা যদি প্রয়োজন না পড়ে তাহলে বিসিবি কন্টিনিউ করবে। এটা সম্পূর্ণভাবেই এই আদালতের বিষয়। আদালতের যে আইনি প্রক্রিয়ায় যেটা চলে গিয়েছে সেটা আদালত সেই যে গাইডলাইন দেবে সেভাবে চলবে বিসিবি। আর
সরকারের নীতি নির্ধারকরা যদি অন্য কোনোভাবে চিন্তা করে থাকে তাহলে তারা তাদের চিন্তাটা আসলে সবার সম্মুখে আমার ধারণা হয়তো খুব শিগগিরই পরিষ্কার করবেন। ক্রীড়া সাংবাদিক হিসেবে আজাদ ভাই, আপনি অনেকগুলো টার্ম দেখেছেন বিসিবিতে, অনেকগুলো সভাপতি পরিবর্তন হয়েছে। রিটের কথা যেটা বলছিলেন আদালতে আছে, সরকার যদি রায় দেয় এই বোর্ডকে অবৈধ ঘোষণা করে আবার নতুন হয়, আইসিসি থেকে কোনো নিষেধাজ্ঞা আসার কোনো সম্ভাবনা আছে কিনা? প্রথমত সরকারের রায়ের কিছু না, এটা রায় আদালত যদি রায় দেয়, তো আদালতের রায় দিলে আইসিসির আমার মনে হয় এক্ষেত্রে খুব বেশি করণীয় নেই, কারণ বাংলাদেশের আদালতকে তো আইসিসিকেও রেসপেক্ট করতে হবে। অতীতে আমরা বিভিন্ন সময় দেখেছি সব ক্ষেত্রেই আসলে কোনো একটা দেশে যখন সেই দেশের আদালত কোনো সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তকে এই গ্লোবাল বডি যারা সেগুলো তারাও কিন্তু সম্মান করে। আমি একটা উদাহরণ আপনাকে বলতে পারি এক্ষেত্রে। 2012 সালে আপনার বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান যাওয়ার কথা ছিল এবং বিসিবি সভাপতি নিজে নিরাপত্তা দলের প্রধান হয়ে পাকিস্তান সফরে গিয়েছেন এবং সেখানে উনি কথা দিয়ে এসেছেন যে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান যাবে এবং উনি পাকিস্তানের সমর্থন নিয়ে আইসিসি সভাপতি হবেন, এরকম একটা আলোচনা চলছিল। কিন্তু বাংলাদেশে একটা রিটের প্রেক্ষিতে আদালত বলেছে যে না, বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে পাকিস্তান যেতে পারবে না এবং বাংলাদেশ ক্রিকেট দল যায়নি। সো আদালত যখন কোনো নির্দেশ দেবে এটা তো আমরা নাগরিক হিসেবে আমরা সবাই এটা মানতে বাধ্য, আমাদের দেশের আদালত যেটা দেবে। এবং আমরা এটা আশা করি আমাদের দেশের আদালত যেই আদেশই দেখ সেটা আমাদের যারা রেসপেক্টিভ গ্লোবাল বডি আছে যে খেলাগুলো, তারাও এই আমাদের দেশের আদালতের এই সিদ্ধান্তকে সম্মান জানাবে। এই প্রসঙ্গে আসলে চলে আসলো বাংলাদেশের সাম্প্রতিক সময়ে বা ভারতে না যাওয়া, টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়া, সেখানে আসলে আদালতের কোনো বিষয় ছিল না, সরকার থেকে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশকে না করে দিয়েছে। জিটুজু কিছু বিষয় ছিল, সেই বিষয়গুলো বাংলাদেশের এই বিষয়টা কীভাবে দেখছেন? বাংলাদেশে যায়নি, বাংলাদেশের ক্রিকেটের জন্য কি আসলে ক্ষতি হলো কিনা কোনো জায়গায়? শুনুন, যদি বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারে বা বাংলাদেশ যে খেলতে পারলো না, কিছু তো ক্ষতি হয়েছেই, কারণ দর্শকরা আশা করেছিলেন, আমাদের খেলোয়াড়রাও আশা করেছিলেন। কিন্তু সিকিউরিটি ইজ সাচ অ্যান ইস্যু, আপনার এটা নিয়ে আসলে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে নিরাপদ বোধ করবেন না ততক্ষণ পর্যন্ত আসলে আপনি এই বিষয়ে অন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো আসলে অবকাশ নেই। সো নিরাপত্তাটা সরকারের দিক থেকে নিরাপত্তাটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে এবং নিরাপত্তা ঝুঁকি ছিল বাংলাদেশের, এটাও সরকার দেখেছে। আরেকটা জিনিস যেটা বলা হয় যে বাংলাদেশ বিশ্বকাপে যায়নি বা বিশ্বকাপ বয়কট করেছে, বিষয়টা আসলে এরকম না। বাংলাদেশ বিশ্বকাপ তো খেলতে চেয়েছিল, বাংলাদেশ চেয়েছিল বিশ্বকাপটা শ্রীলঙ্কায় খেলতে, যেহেতু ভারতে পার্টিকুলার ইস্যু তৈরি হয়েছিল। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে আইসিসি বাদ দিয়ে দিয়েছে, বাংলাদেশ কিন্তু বিশ্বকাপ থেকে আসলে নাম প্রত্যাহার করেনি। সো এক্ষেত্রে যদি ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে বিচার করলে কিছু ক্ষতি হয়েছে অবশ্যই, কিন্তু আমরা যদি সামগ্রিক বাস্তবতাটাকে বিবেচনা করি আসলে ওই মুহূর্তে বাংলাদেশের জন্য আসলে যে সিদ্ধান্তটা হয়েছে সে তার বাইরে খুব বেশি কিছু ভাবার অবকাশ ছিল না। আসলে ওই সময়টাতে কী ধরনের থ্রেট ছিল, মানে কোনো এটা তো আমরা সবাই জানি যে ইন্ডিয়াতে আপনার একটা বাংলাদেশ বিরোধী সেন্টিমেন্ট ওই সময় তৈরি হয়েছিল। কিছু রিপোর্ট সম্ভবত আমরা শুনেছিলাম যে এসেছে সরকারের কাছে। না, সেটা তো ক্রিকেটীয় রিপোর্ট, তো আইসিসির যে আপনার সিকিউরিটি ডিপার্টমেন্ট, বিসিবি সিকিউরিটি ডিপার্টমেন্টকে যে রিপোর্ট দিয়েছে সেটা তো একটা দিয়েছেই। এর বাইরেও আপনি যদি দেখেন ভারতীয় নাগরিকরাই বাংলাদেশি পরিচয় এরকম সন্দেহে বা বাংলাদেশি সন্দেহে নিগৃহীত হয়েছে, গণপিটুনিতে নিহত হয়েছে। যেখানে ভারতের নাগরিকরাই বাংলাদেশি সন্দেহ করে তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, সেখানে যারা আসলেই বাংলাদেশি তো তারা যে কোনো বিরূপ পরিস্থিতির মুখোমুখি হবে না বা বিরূপ পরিস্থিতিতে পড়বে না তার নিশ্চয়তাটা কে দেবে? কারণ বিশ্বকাপ তো শুধুমাত্র 15 জন খেলোয়াড়ের বিষয় না, বিশ্বকাপ অবশ্যই আমাদের সাংবাদিকরা যাবেন। এবং আপনি জানেন যে বাংলাদেশ ক্রিকেট টিম ওয়ান অফ দ্য মোস্ট ফলোড ক্রিকেট টিম ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের ক্রিকেট দল যখন বিশ্বকাপের মতো আসরে যায় আমাদের প্রায় 100-র মতো সাংবাদিক তাদেরকে ফলো করে। আমাদের খেলাগুলো হওয়ার কথা ছিল কলকাতা, যেহেতু আমাদের ভৌগোলিক নৈকট্য আছে এবং কলকাতার যাতায়াত সহজ, আমাদের 1,500-2,000 দর্শক সেখানে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, একটা আশা ছিল। অনেকে আশা করেছিলেন যে মাঠে গিয়ে এই খেলাটা দেখবেন, কারণ যেহেতু এটা কলকাতায় হচ্ছে এটা এবং স্থলপথেও যাতায়াত করা যায়। সো এই যে আমাদের যে দর্শকরা, এই যে ধরেন 1,000 দর্শকও যদি যায় আর 100 সাংবাদিকও যায়, খেলোয়াড়দের না হয় বুলেট প্রুফ গাড়ির নিরাপত্তা দিয়ে তাদেরকে মাঠে পৌঁছে দিয়ে দেওয়া হলো, কিন্তু আপনি একজন সাংবাদিকের নিরাপত্তার সার্বক্ষণিকভাবে কীভাবে নিশ্চিত করবে? আপনি মার্কিউসি স্ট্রিটে
অনেক বাংলাদেশি থাকে কলকাতা, সেখান থেকে ইডেন গার্ডেন হচ্ছে পায়ে হাঁটা দূরত্ব। তো এইটুকু দূরত্ব আমার দেশের একজন সাংবাদিক বা দর্শক যখন পায়ে হেঁটে যাবেন কলকাতার ওই ময়দানের মধ্য দিয়ে, সেই সময় যে তিনি কোনোভাবে নিগৃহীত হবেন না তার নিশ্চয়তাটা কী দেবে? যেই সময় ভারতীয়দের বন্ধু বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্ব ছিল, সেই সময়ও কিন্তু এই জায়গাটাতেই বাংলাদেশের অনেক সাংবাদিক অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে হেনস্থার শিকার হয়েছি 2011 সালে ভারতে সাংবাদিক হিসেবে ক্রিকেট কভার করতে গিয়ে। তখন কিন্তু তাদের বন্ধু ভাবাপন্ন আপনার সাংবাদিক ছিল, সরকার ছিল বাংলাদেশে। আর এই সময়ে এমন একটা সময়ে যেখানে ভারতীয়রা বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত ভারতের মিডিয়ার একটা অংশ অপপ্রচার করে যাচ্ছে, নানা ধরনের এক ধরনের ইনফরমেশন ওয়ার বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে। তারা বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের কুৎসা, নানা ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে। একটা মিডিয়ার একটা অংশ ভারতীয় রাজনীতিবিদদের বা একটা রাজনৈতিক দলের কিছু উগ্র সমর্থক বাংলাদেশের বিরোধী বক্তব্য ক্রমাগত দিয়ে যাচ্ছে, যেখানে ভারতের কলকাতার পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা যিনি, উনি সরাসরি হুমকি দিচ্ছেন যে বাংলাদেশকে গাজা বানিয়ে দেওয়া হোক। এইরকম যখন বাংলাদেশ বিরোধী একটা সেন্টিমেন্ট ওখানে গ্রো করে, সেখানে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক নিরাপদ বোধ করবে কিনা, এটা তো বাংলাদেশের সরকারকে ভাবতে হবে। তো নিরাপত্তার এই বিষয়টা সরকার প্রাধান্য দিয়েছে এবং ক্রিকেটারদেরকেও জানিয়েছে, এবং সরকার সিদ্ধান্ত দিয়েছে যে বাংলাদেশের এই মুহূর্তে অন্তত ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত হবে না। সেটাই ডিটেলস আপনার কাছ থেকে জানলাম। আমাদের সময় একদম সীমিত, আমরা ছোট ছোট করে কিছু জিনিস জানতে চাই। নারী দল এশিয়া কাপ খেলতে গিয়েছে, সেখানে একটা ছোট্ট ঘটনা ঘটেছে যে নারী দলের সাথে ফিজিও নেই। এই নারী দলটা অনেকদিন ধরে বাংলাদেশকে সাফল্য এনে দিচ্ছে এবং তারা খুব ভালো মুডে আছে। এই বিষয়টা কীভাবে দেখছেন, একটা নারী জাতীয় দলের সাথে ফিজিও নেই এবং তারা কেমন? এটা আমি আপনার কাছে জানলাম, এটা আসলে উচিত না। আমাদের নারী দলকে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করা উচিত। এটা আপনি নিশ্চয়ই নারী ক্রিকেট দলের কথা বলছেন। না, নারী ফুটবল দল বা অন্য খেলারও যদি হয়, আসলে আমাদের মেয়েরা তো আসলে আমাদের ছেলেদের তুলনায় মেয়েদের সাফল্য আসলে বেশি, যদি আপনি সংখ্যা দেখেন, সাম্প্রতিক সময়ও দেখেন। সো নারীদের সরকারও বিভিন্ন সময় অগ্রাধিকার দিয়েছে। সো নারী ফুটবল দল বলেন, ক্রিকেট দল বলেন, তাদের যে প্রফেশনাল এক্সেলেন্সের জন্য যে সুযোগ সুবিধাগুলো পাওয়া দরকার, সেগুলো নিশ্চিত করা উচিত। এই নারী দলটা এশিয়ার সেরা 12তে থাকতে পারলে অলিম্পিকে খেলবে, সেরা 6 বা 8-এ থাকতে পারলে বিশ্বকাপে খেলার একটা সুযোগ আছে, এবং এরা আমাদেরকে সাফ জিতিয়েছে অনেকবার। এই নারী দলের কাছে আসলে প্রত্যাশা কেমন থাকবে এশিয়ার মঞ্চে? না, আমি নারী ফুটবল দল যেটা অস্ট্রেলিয়ায় এই মুহূর্তে গিয়েছে, আমি মনে করি না যে আমাদের খুব বেশি আশা করা উচিত। তারা যে এই কোয়ালিফাই করেছে টুর্নামেন্টের জন্য, এটাই আসলে আমাদের জন্য এই মুহূর্তে বড় প্রাপ্তি। সেখানে যদি তারা 2-1টা ম্যাচ জিতে বা কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে, অলিম্পিক বা বিশ্বকাপের মতো আসরে খেলার যোগ্যতা অর্জন করে, সেটা হবে অনেক বড় প্রাপ্তি। তবে আপনি যে প্রসঙ্গটা টেনেছেন, ফিজিওর কথাটা আমি মাত্রই জানলাম, এবং এটা আসলেই খুব দুঃখজনক। এটা আরও আগে যদি মিডিয়াতে আসতো, আমার মনে হয় যে সরকারও উদ্যোগী হয়ে অন্তত নারী দলকে এই বিষয়ে সহযোগিতা করতে। একদম শেষ মুহূর্তে আজকে ফিজিও সেখানকার একজন প্রবাসীকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং সেটা নিশ্চয়ই আমাদের জন্য ভালো খবর। আপনি আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন, আপনাকেও ধন্যবাদ। আমাদের বিরতি নিতে হচ্ছে।